সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। সন্দেশখালীতে রাজ্য সরকারের প্রশাসন এবং তৃণমূলের নেতারা মহিলা ও মেয়েদের উপরে অত্যাচার করেছে বলে অভিযোগ তুলে জলপাইগুড়ি শহরের রাস্তায় বিক্ষোভে বিজেপি। মদের দোকান বন্ধের দাবিতে রাজগঞ্জের আমবাড়ির চাকিয়া ভিটায় বিক্ষোভ, যানজটে নাকাল সাধারণ মানুষ। এবার আসছে বিস্তারিত সংবাদে। সন্দেশখালীতে রাজ্য সরকারের প্রশাসন এবং তৃণমূলের নেতারা মহিলা ও মেয়েদের উপরে অত্যাচার করছে বলে অভিযোগ বিজেপির। রবিবারই এর প্রতিবাদে জলপাইগুড়ি শহরের রাস্তায় নামল বিজেপি। বিক্ষোভ মিছিলের পাশাপাশি কোতোয়ালি থানার সামনে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলেন যুব ও মহিলা মোর্চার নেতাকর্মীরা। এদিন শহরের ডিবিসি রোডে বিজেপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে বিজেপির নেতাকর্মীরা ছিলেন। শহরে মিছিল করে সেই মিছিল পৌঁছে যায় কদমতলা মোড়ে। সেখানে নেতাকর্মীরা সাময়িক সময়ের জন্য পথ অবরোধ করেন। সন্দেশখালীর ঘটনার তীব্র প্রতিবাদ জানান। ঘটনাকে কেন্দ্র করে রাস্তায় চারদিকে প্রচুর মানুষ আটকে পড়েন। এরপরে মুখ্যমন্ত্রীর কুশপুত্তলিকা এবং জুতোর মালা পরিয়ে সন্দেশখালীর ঘটনায় তীব্র প্রতিবাদ জানানো হয়। বিজেপি যুব মোর্চার সভাপতি পলেন ঘোষ এ বিষয়ে কি বললেন শোনা যাক। সন্দেশখালীতে যে পরিমাণ প্রশাসন এবং তৃণমূলের দ্বারা সেখানকার মহিলা মায়েদের বা বোনেদের উপরে যে পরিমাণ অত্যাচার করা হচ্ছে, তারই আজকে ফলস্বরূপে আজকে ভারতীয় জনতা পার্টি পুরো পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের আজকে বিক্ষোভ কর্মসূচি। সেই বিক্ষোভ কর্মসূচিতে আজকে জলপাইগুড়ি জেলার প্রাণকেন্দ্র জলপাইগুড়ি কদমতলা মোড়ে আজকে আমরা মমতা ব্যানার্জির পুষ্পুতুল জুতা পরিয়ে পুষ্পুতুল পুরালাম এবং তার সাথে সাথে আমরা এখন থানা ঘেরাও যাব। যেভাবে প্রশাসন ন্যাক্কারজনক ঘটনা সেখানকার সন্দেশখালীতে করে বেড়াচ্ছে, তার জন্য আজকে পশ্চিমবঙ্গের সমস্ত থানা আজকে ঘেরাও হচ্ছে। কি করলেন এখানে? আজকে এখানে মমতা ব্যানার্জির পুষ্পুতুল পুরালাম এবং কদমতলা মোড় আমরা কিছুক্ষণ অবরোধ করে রাখলাম। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। ফের মদের দোকান বন্ধের দাবিতে আমবাড়ির চাকিয়া ভিটায় বিক্ষোভ মহিলাদের। গত জানুয়ারি মাসের 20 তারিখ আন্দোলনের পর প্রশাসনের তরফ থেকে সমস্যা সমাধানের আশ্বাসে বন্ধ রাখা হয়েছিল সরকারি লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান। রবিবার ফের দোকানটি খোলা হলে দোকানের সামনে বিক্ষোভে সামিল হলেন মধ্য চাকিয়া ভিটা মদ বিরোধী গ্রাম প্রতিরক্ষা কমিটির মহিলারা। প্রায় 8 মাস আগে আমবাড়ির চাকিয়া ভিটা এলাকায় চালু হয় একটি ডিপার্টমেন্টাল স্টোর, আর সেখানেই প্রায় 2 মাস আগে থেকে চালু হয় বিলিতি মদ বিক্রি। গত জানুয়ারি মাসের 20 তারিখ বিলিতি মদের দোকানের সামনে বেশ কিছু মহিলা মদের দোকান বন্ধের দাবিতে বিক্ষোভ দেখান। প্রায় 2 ঘন্টা এই বিক্ষোভ দেখানো হয়েছিল। কিছুক্ষণ পর পথ অবরোধের পর অবশেষে পুলিশের আশ্বাসে বিক্ষোভ তুলে নেওয়া হয়। এ বিষয়ে মহিলারা জানিয়েছেন, এই মদের দোকান বন্ধের দাবিতে একাধিকবার তারা বিক্ষোভে সামিল হয়েছেন। মদের দোকান বন্ধের জন্য বিভিন্ন জায়গায় আবেদন নিবেদন করেছেন, কিন্তু কোনো সুরাহা হয়নি বলেও অভিযোগ তাঁদের। এই যে A to Z গ্রোসারি শপিং মলে এই যে মদের একটা ব্যবসা চালায়, বিলিতি মদের ব্যবসা চালায়, এটা নিয়ে আমরা দফায় দফায় আন্দোলন করেছি এবং আমরা জানুয়ারি মাসে 20 তারিখে এখানে পথ অবরোধ করেছি। সেদিন আমাদেরকে প্রশাসন এই আশ্বাসটা দিয়েছিল যে তিনি এই বিষয়টা দেখবেন, কিন্তু তারপরেও আমরা 24 তারিখে থানায় আমাদের মহিলাদের তিনি ডাকেন থানায়। 62 জন মহিলা আমরা গিয়েছিলাম, সেখানেও কিন্তু আমরা কোনো রকম আশ্বাস পাইনি। তিনি বলেছেন যে আমার হাতে কিচ্ছু নেই, যা করার তোমরা করবে। প্রধান পঞ্চায়েতে উপস্থিতিতে আমরা 26শে জানুয়ারি মিটিং করি, সেখানে একটা রেজলিউশন লেখা হয় যে না, অনির্দিষ্টকালের জন্য দোকানটা বন্ধ থাকবে যতদিন না পর্যন্ত কোনো একটা মীমাংসা হয়। তারপরে কিন্তু আমরা দফায় দফায় এক্সাইজ অফিসে, বিডিও অফিসে, ডিএম অফিসে আমরা কাগজ জমা দিয়েছি। কিন্তু আজকে হঠাৎ করে আমরা কিন্তু মা বোনেরা এই আন্দোলনটা চালিয়ে যাচ্ছি। প্রতিদিন আমরা এই মাঠে, এমনকি আমাদেরকে পুলিশ প্রশাসন থ্রেট দিচ্ছে, আমরা নাকি মাওবাদী, এই কথাটা পর্যন্ত আমাদেরকে শুনতে হয়েছে। যেখানে পুলিশ প্রশাসন আজকে আমাদের পাশে এসে দাঁড়ানোর কথা, সেখানে কিন্তু তারা আমাদের পাশে এসে দাঁড়াচ্ছে না, বরঞ্চ তারা মালিক পক্ষ হয়ে কি করে এই আন্দোলনটাকে দমানো যায় সেই চেষ্টাই তারা বারবার করছে এবং মালিক পক্ষের লোক বাড়ি বাড়ি গিয়ে টাকার অফার দিচ্ছে যেন এই আন্দোলনটাকে দমানো যায়। আমরা এই আন্দোলন থেকে সরব না। আজকে যখন আমরা দেখছি এই দোকানটা এতদিন পরে এই দোকানটা খুললো, আজকে আমরা আবারও মা বোনেরা এক হয়ে এই দোকানের সামনে এসে আমরা আজকে ধর্ণা দিয়েছি। এই আন্দোলনটা চলবে যতদিন না পর্যন্ত এই দোকানটা বন্ধ হচ্ছে, ততদিন আমরা এই এলাকার মানুষ এখানে আন্দোলন চালিয়ে যাব। এ বিষয়ে দোকান
দোকানের কর্মচারী বলেন, সরকারি লাইসেন্স নিয়েই দোকানটি চালু হয়েছে। সরকারি দোকান, উনি লাইসেন্স পেয়েছে বলে এখানে আমাকে রাখা হয়েছে, আমি একজন স্টাফ। বাইরে কি আন্দোলন হচ্ছে এসব ব্যাপারে আমি কিছু জানি না, কি ব্যাপারে আন্দোলন হচ্ছে সেই ব্যাপারে আমি জানিও না এবং কানও দিইনি ওখানে। রাজগঞ্জ থেকে সুস্মিতা চন্দ্রের রিপোর্ট, এভি নিউজ। মাঝপথেই বন্ধ হয়ে গেল নির্মাণাধীন সেতুর কাজ। দীর্ঘ কয়েক বছর বাম আমলের তৈরি রবীন্দ্র ভবন সংলগ্ন করলা নদীর ওপরে অসমাপ্ত সেতুর কাজ বন্ধ হয়ে পড়ে আছে। বারবার একাধিক মহলে সেতু সংস্কারের দাবি জানানো হলেও আজ পর্যন্ত সম্পূর্ণ হয়নি সেই কাজ। অপরদিকে সেতু সংলগ্ন এলাকায় রয়েছে বেশ কয়েকটি ঘরবাড়ি। সেতুর কাজ আগামীতে এগিয়ে গেলে ভাঙা পড়বে একাধিক বাড়ি বলেও খবর। যদিও এসডিএ চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, এর জন্য ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। পাশাপাশি তিনি জানিয়েছেন, এই মুহূর্তে সেতুর কাজ বন্ধ রাখা হয়েছে সেচ দপ্তর থেকে, কারণ সেতু নির্মাণকালে নদীর গতিপথ রুদ্ধ হওয়ার আশঙ্কাও রয়েছে। সব দিক বিবেচনা করে পরবর্তীতে কিভাবে সেতুর বাকি কাজ করা যায় সেদিকটি শীঘ্রই খতিয়ে দেখা হবে। রিপোর্ট পাওয়ার পর সেতুর বাকি কাজ করা হবে বলে খবর। রবীন্দ্র ভবনের যে সমাজপাড়া আর রবীন্দ্র ভবনের জন্য আমাদের ইরিগেশন থেকে একটা নো অবজেকশন প্রয়োজন ছিল। ওটাও আমাদের কিন্তু এস্টিমেট রেডি আছে, টাকাও স্যাংশন আছে। ইরিগেশন দপ্তরটাকে দেখছে যে রিভার প্রোটেকশন ওয়ার্কে কোনো ক্ষতি হবে কিনা। যে ওদের কাছ থেকে নো অবজেকশন পেয়ে গেলে আমরা কাজটা শুরু করতে পারবো। ওটার কিন্তু আমরা নতুন করে আমাদের ডিপিআর এর প্রয়োজন নেই, ওটা টেন্ডারই আছে। কিন্তু আমরা নো অবজেকশন না পাওয়া পর্যন্ত টেন্ডার খুলতে পারছি। সেতু এবং অ্যাপ্রোচ রোড, ওটা 3 কোটি টাকা আমরা আগেই দিয়েছি, পুজোর আগেই দিয়েছি। বাসিন্দাদের যে সমস্যাটা ছিল ওটা পলিউশন কন্ট্রোল বোর্ড এবং পিসিবি এবং ইরিগেশন ডিপার্টমেন্ট একটা অবজেকশন দিয়েছে এই কাজটায়। তারা বলেছে যে ওইখানে যেহেতু কনস্ট্রাকশনের কাজটা হবে, কারণ সেতুটা তো এখন আমরা একটু রিপেয়ার না করে ওপেন করতে পারবো না, তো সেই কারণে ওরা বলেছে যে আমরা এটা টেকনিক্যালি ওদের টেকনিক্যাল লোকেরা দেখবে, দেখে ওরা ভাইবিলিটি টেস্ট করে আমাদেরকে রিপোর্ট দিলেই কাজটা করতে পারবো, তাছাড়া করতে পারছি না। আর ওই যে ক্ষতিপূরণের একটা পুনর্বাসনের একটা বিষয় ছিল, পুনর্বাসনের তো আমরা ডিসিশন নিয়ে নিয়েছি। পুনর্বাসন তো আমরা দিচ্ছি, যে কটা ফ্যামিলি আছে তাদেরকে, জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটিকে আমরা এবং ডিএম জলপাইগুড়ি ম্যাডামকে আমরা জানিয়েছি যে যে কটা আমাদের ঘর আছে বাংলার বাড়ি, সেখানে যদি তারা শিফট করতে চায় ঠিক আছে, আর না হলে তাদেরকে আমরা কম্পেনসেট করব। এবং বাংলার বাড়ির তালিকাও আমাদের রেডি হয়ে আছে। যে কোনো সময় মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে, যেমন 422টি ফ্ল্যাট আমরা শিলিগুড়িতে দিচ্ছি, তার মধ্যে জলপাইগুড়ি আছে, জলপাইগুড়িও 422টি ফ্ল্যাট আছে শিলিগুড়িতে, যেটা ইডাব্লিউএস, আর বাংলার বাড়ি এখানে 64টি ফ্ল্যাট আছে। মোট 500 প্রায় মানুষ ফ্ল্যাট পাচ্ছে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। ইস্ট বেঙ্গল স্মরণের পর জলপাইগুড়ি শহরের পুরসভার উদ্যোগে ফের আরেকটি রাস্তার নামকরণ করা হলো মোহনবাগান অ্যাভিনিউ। পূর্ব ঘোষণা মতো রবিবার আনুষ্ঠানিকভাবে এই রাস্তার উদ্বোধন হয়। এদিন রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের বেগুনটারি মোড় এলাকা থেকে শুরু হয়ে স্পোর্টস কমপ্লেক্স এলাকায় করলা সেতু পর্যন্ত হল। বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন সংলগ্ন মাঠে নতুন রাস্তার উদ্বোধন নিয়ে এক অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। গৌরীয় মঠ থেকে মনীষী পঞ্চানন বর্মা স্মারক সমিতি ভবন পর্যন্ত রাস্তার নামকরণ করা হল মোহনবাগান অ্যাভিনিউ। প্রদীপ প্রজ্বলন এবং নামাঙ্কিত স্মারক উন্মোচনের পর ফিতে কাটার মধ্যে দিয়ে নামকরণ করা হয় রাস্তার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী প্রমুখ। এছাড়াও ছিলেন মোহনবাগানের সচিব দেবাশিস দত্ত, জাতীয় দলের 2 প্রাক্তন ফুটবলার সত্যজিৎ চট্টোপাধ্যায়, মানস ভট্টাচার্য সহ অন্যান্যরা। সব সদস্যদের নিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানাতে, আপনারা যে সম্মানটা মোহনবাগান ক্লাবকে দিলেন সেই ধন্যবাদ জানাতে। প্রথমেই বলি যে মাননীয় শ্রীমতী পাপ করেন না, আপনি কিভাবে বুঝতে পারবেন বলুন তো? যখন দেখবেন বাকি লোকেরা আপনাকে ফলো করছে,
তো সৈকত যেটা বলল সেটা আমি কদিন ধরেই দেখছিলাম। আমি 2022 মোহনবাগানের নামে হবে না কেন? তো আমি দেখলাম কলকাতা শহরে আমাদের দুটি রাস্তা আছে, মোহনবাগান লেন আর মোহনবাগান রো। উত্তর কলকাতায় বহুকাল 100 বছর হয়ে গেছে। কিন্তু এই কলকাতার বাইরে কোনোদিন একটু আগে শিখলাম, অ্যাপ্লিকেশন দিলাম, গৌতম দেবের সঙ্গে এসে দেখা করলাম। শিলিগুড়ি সম্পূর্ণ ইস্টবেঙ্গলের শহর, ইস্টবেঙ্গল সমর্থক অনেক বেশি মোহনবাগানের তুলনায়। তো কিন্তু আমি ওইটা দিয়েই আমি ভাবলাম আমাদের যাত্রাপথ শুরু করব। গৌতম দাকে বললাম, গৌতম দা এক কথায় রাজি হলেন। এবং যেটা হয় বললাম, ভালো কাজ করলে পরক্ষণেই দেখবেন কেউ আপনাকে ফলো করবে। 7 দিনের মধ্যে দেখলাম আরেকজন অ্যাপ্লিকেশন দিল। যাই হোক, আমাদের অ্যাপ্লিকেশন গ্রান্ট হলো। প্রথম রাস্তা উদ্বোধন হলো শিলিগুড়িতে। যেদিন শিলিগুড়ি উদ্বোধন হলো সেদিন ওখান থেকে সোজা উদ্বোধনের পরে বিকেলবেলা আমি জলপাইগুড়ি আসি এবং মাননীয় পাপিয়া পাল এবং সৈকত চ্যাটার্জির সঙ্গে আমার দেখা হয়, কথা হয় এবং ওখানেও আমি আবেদন করি যে আমাদের জলপাইগুড়িতে ওটা রাস্তা দরকার। কেন আমি মনে করি জলপাইগুড়িতে মোহনবাগান সদস্য সমর্থক অনেক বেশি আছে ইস্টবেঙ্গলের থেকে। মোহনবাগান ক্লাবের যাত্রা শুরু, আর জলপাইগুড়ি পৌরসভার জন্ম 1885 সালে। তা জলপাইগুড়ি পৌরসভা একটু বয়সে বড় মোহনবাগান ক্লাবের থেকে, কিন্তু ফিফা তৈরি হওয়ার আগে মোহনবাগানের জন্য বিদেশিদের হারিয়ে, ব্রিটিশকে হারিয়ে মোহনবাগান স্বাধীনতা সংগ্রামে মানুষকে উদ্বুদ্ধ করেছে। মোহনবাগান রোভার্স কাপ, ডুরান্ড কাপ মানে থেকে শুরু করে এমন কোনো কাপ নেই যে মোহনবাগান জেতেনি। সেই ক্লাবের এবং এই 135 বছর বয়সী ক্লাবের নামে একটা রাস্তা জলপাইগুড়ির মতো 155 বছরের শহরে হবে না, এটা না হয়ে পারে না। তাই কর্ণধার দেবাশিস দত্তকে আমি কথা দিয়েছিলাম এই রাস্তা হবে পৌরসভার তরফ থেকে। এবং আজকে আপনারা দেখলাম জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক সত্যজিৎ চ্যাটার্জি, জাতীয় দলের প্রাক্তন কৃতি খেলোয়াড় মানুষ ভট্টাচার্য সব এসেছিলেন। আজকে পৌরসভার তরফ থেকে আমরা আশালত বসু স্কুলের পাশ থেকে একদম ঠাকুর পঞ্চাননের মূর্তি অবধি বিরাট রাস্তাটা মোহনবাগান ইউনিয়নের নামে করলাম। এবং আমি বলেছি মোহনবাগান ক্লাবকে একটা নন রেসিডেন্সিয়াল একাডেমি করার জন্য পৌরসভার তরফ থেকে এবং ব্যক্তিগতভাবেও যদি আমাকে তার পাশে দাঁড়াতে হয় আমি নিশ্চয়ই পাশে দাঁড়াবো। তার কারণ ফুটবলের শহর জলপাইগুড়ি, খেলার শহর জলপাইগুড়ি, রেনুলাল ঘটকের শহর জলপাইগুড়ি, অলিম্পিয়ার মণিলাল ঘটকের শহর জলপাইগুড়ি, সুকল্যাণ ঘোষদার শহর জলপাইগুড়িতে এই 135 বছরের মোহনবাগান ক্লাবের নামে যে রাস্তা হচ্ছে, এটা করে আমরা মোহনবাগানকে যেমন সম্মান জানাম, জলপাইগুড়ির ঐতিহ্য কৌলিন এবং খেলার শহর জলপাইগুড়িতেও আমরা তার প্রকৃত সম্মান জানাতে পারব। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত শতাধিক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে জলপাইগুড়ি সদর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র একটি। এখানে যুব কল্যাণ বিভাগের নির্ধারিত বিভিন্ন কোর্স রয়েছে, যেমন সিআইটিএ, ডিআইটিএ, সিএফএস, ডিএফএস, অটোক্যাড ইত্যাদি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আবেদনযোগ্য। এখানে একজনকে একটি কম্পিউটারের সাহায্যে অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। তাই দেরি না করে নিজের ভবিষ্যৎকে স্বনির্ভর করতে যোগাযোগ করুন শিল্প সমিতি পাড়া, নিয়ার বেগুনটারি, শহীদ লেন যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে। আরও বিস্তারিত জানতে দেখুন গভর্নমেন্ট ওয়েবসাইট www.wbyouthservice.government.in। ইউনাইটেড লয়ার্স ক্লাবের উদ্যোগে সরস্বতী পুজো উপলক্ষে কুইজ এবং অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল রবিবার জেলা আদালত প্রাঙ্গণে। 3টি বিষয়ের উপরে এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন হয়, যেমন খুশি আঁকো থেকে পরিবেশ ও পরিবেশ বন্য পশু। জলপাইগুড়ি শহরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এখানে অংশ নেন, সঙ্গে ছিল কুইজ প্রতিযোগিতাও। আজকে সরস্বতী পুজোকে কেন্দ্র করে প্রতিবার আমরা কিছু না কিছু ইভেন্ট করে থাকি। তাই এইবার আমরা এটা আমাদের রংধনু 2024 বসে আঁকো প্রতিযোগিতা হচ্ছে এখানে। আর সাথে আজকে কুইজও আছে আমাদের, এক্স কুইজ মি যার নাম আর কি। এখানে ক্লাস 1 থেকে 9 অবধি স্টুডেন্টদের করা হচ্ছে। 3টে ভাগ আছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। বাচ্চাদের 1 থেকে 3 হচ্ছে যেমন খুশি তেমন আঁকো। গ্রুপ বির হচ্ছে আর সেভ নেচার। আর গ্রুপ সি থাকছে হচ্ছে যেটা 7 থেকে 9 সেটা ওয়াইল্ড লাইফ আর নেচার, না ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ। 3টে বিষয় থাকছে এখানে। কত পার্টিসিপেট হবে এখানে? মোটামুটি 350 আজকে এখানে বাচ্চারা, ছোটো ছোটো বাচ্চারা এসছে 3টে বিভাগ মিলিয়ে। হাতে আর মাত্র 2 দিন, এখন চলছে শেষ মুহূর্তের কাজ।
সেজে উঠছে সরস্বতী প্রতিমা। যদিও কাজ আংশিক বাকি, তবে এর মধ্যেই প্রতিমা নিয়ে যাওয়ার ধুম লেগেছে। জলপাইগুড়ি শহরের পালপাড়ার এই চিত্র ক্যামেরাবন্দি হলো। আগামী বুধবার অর্থাৎ 14ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো। সেই পুজোকে কেন্দ্র করে চলছে কাউন্টডাউন। তো ঠাকুর তো রেডি দেখছেন? হ্যাঁ, মানে এখন কি শেষ পর্যন্ত? আমরা বাড়ির পুজোর জন্য নিতে এসেছিলাম, ছোট বায়না দেওয়ার। কি দেখলেন, মানে সব প্রস্তুত? হ্যাঁ, সব রেডি? হ্যাঁ, সব তো রেডি, যেরকম হয় পুজোর আগে সব রেডি হচ্ছে। আচ্ছা, আমরা বাড়ির পুজোর জন্য এসেছিলাম ছোট। সেটাও নিয়েন? হ্যাঁ। কেমন দেখলেন এখানে এসে? দেখলাম প্রতিমা যেরকম হয়, নানা রকমের প্রতিমা, ভালোই লাগলো, আবার খুবই ভালো লাগলো। আর তো 1-2 দিন বাকি আছে। হ্যাঁ, তো আপনার নেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন? নিলাম তো, বায়না করলাম, বায়না করলাম। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। হেলাপাকড়ির অভিভাবক প্রয়াত প্রাক্তন শিক্ষক বিজয় বন্ধু মজুমদার ওরফে গুর্খা স্যারের স্মরণ সভা অনুষ্ঠিত হয়ে গেল হেলাপাকড়ি বাজারে। রবিবার সন্ধেবেলায় বাজারের দুর্গামণ্ডপ প্রাঙ্গণে পেনশনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্থানীয় ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা এবং ব্যবসায়ী সমিতি ও বিভিন্ন রাজনৈতিক দলের যৌথ ব্যবস্থাপনায় স্মরণ সভার আয়োজন হয়। প্রবীণ শিক্ষক মুকুল রঞ্জন বোস সভায় সভাপতিত্ব করেন। প্রয়াত শিক্ষকের আত্মার শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করা হয়। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা তার স্মৃতিচারণা করে বক্তব্য রাখেন। গত 25 জানুয়ারি জলপাইগুড়ি সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হেলাপাকড়ির পিউআর হাই স্কুলের প্রাক্তন শিক্ষক বিজয় বন্ধু মজুমদার। সমাজের জন্য রেখে গিয়েছেন অনেক অবদান। সকলের বক্তব্য থেকে শোনা যায়, জীবনের শেষ দিন পর্যন্ত হেলাপাকড়ির কথা ভেবেছেন এই মানুষটি। সর্বদাই সমাজের ভালোর জন্য কাজ করতেন, পরামর্শ দিতেন তিনি। এমন একজন অভিভাবকের চলে যাওয়া কিছুতেই মানতে পারছেন না এখানকার মানুষ। ময়নাগুড়ি থেকে উৎপল সেনের রিপোর্ট, এভি নিউজ। সরস্বতী পুজো মানে শীত প্রায় শেষের পথে। শীতের শেষ মরশুমে অস্থির মন পাহাড়ে যেতে চাইছে, মন খুঁজে চলেছে নতুন ডেস্টিনেশন। নেট ঘাঁটতে ঘাঁটতে দিন পেরিয়ে যায়, কিন্তু ডেস্টিনেশন আর পছন্দই হয় না। আর চিন্তা নেই, আপনাদের মনপসন্দ ঠিকানা আমরা বলে দিচ্ছি। এখানে গেলেই চোখে পড়বে একদিকে ডুয়ার্সের জঙ্গল, অন্যদিকে ভুটান পাহাড়। একঘেয়েমি কাটাতে ঘুরে আসুন লাল ঝামেলা বস্তি থেকে। না না, নাম শুনে ঘাবড়াবেন না। একবার যদি সব দ্বিধা কাটিয়ে চলে আসতে পারেন, তাহলে আর ফিরে যেতেই ইচ্ছা করবে না। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে মন ভালো হবেই হবে। এই বস্তির সঙ্গে কোনো মিল নেই মহানগরীর, নেই কোনো ঝামেলাও। একদিকে সবুজ চা বাগান, অন্যদিকে যত দূর চোখ যায় ভুটান পাহাড়। ভারত ভুটানের সীমান্ত দিয়ে বয়ে গিয়েছে ডায়ানা নদী। জঙ্গলে ঘুরে বেড়ানো বা ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে বন্যপ্রাণীদের বিচরণ দেখার সেরা ঠিকানা এটি। সকালে নদীর কলকল শব্দে আর ভুটানের ঘন্টার আওয়াজেই ঘুম ভাঙে পর্যটকদের। এবার মনে প্রশ্ন জাগতে পারে, কেন এই বস্তির নাম লাল ঝামেলা? সত্যি কি এখানে কোনো ঝামেলা হয়? না, এইসবের কোনো বালাই নেই। শোনা যায় চা বাগানের 2 আদিবাসী শ্রমিক নেতা লাল শুক্রা ওরাও এবং ঝামেলা সিং এর নাম থেকেই এই বস্তির নাম লাল ঝামেলা বস্তি। প্রায় 500 পরিবারের বসবাস এখানে। এলাকায় পৌঁছানো মাত্রই বস্তিবাসীরাই আপনাকে সাদরে আমন্ত্রণ জানাবেন টুরিস্ট স্পটে। তাহলে এবার শীত শেষ হওয়ার আগে চলেই আসুন না এই বস্তিতে। কেমন লাগছে? হ্যাঁ, দারুণ দারুণ, খুব সুন্দর জায়গা। আপনি তো ভুটান পাহাড়। হ্যাঁ, পাশে ওই যে ওইটা ভুটান। এর আগে আসা হয়েছে না? হ্যাঁ, এর আগে এসছি, বারবার আসতে ভালো লাগে। বন্ধুদের ফটো তুলছেন, কেমন লাগছে? খুব সুন্দর, লাল ঝামেলা দুর্দান্ত জায়গা। আমার তো বারবার আসতে ভালো লাগে। পরিবার নিয়ে এসেছেন? পরিবার নিয়ে এসছি। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। সন্দেশখালীতে রাজ্য সরকারের প্রশাসন এবং তৃণমূলের নেতারা মহিলা ও মেয়েদের ওপরে অত্যাচার করেছে বলে অভিযোগ তুলে জলপাইগুড়ি শহরের রাস্তায় বিক্ষোভে বিজেপি। মদের দোকান বন্ধের দাবিতে রাজগঞ্জের আমবাড়ির
চাকিয়া ভিটায় বিক্ষোভ, যানজটে নাকাল সাধারণ মানুষ। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।